সবাই জানে এখন নর্থ সিকিম টুরিস্টদের জন্য বন্ধ, কিন্তু আমরা যদি বলি এখন তা খোলা আছে আর সেখানে যেতে আলাদা কোনো পারমিটও লাগছে না, কি বিশ্বাস হচ্ছে না তো? গত বছর পুজোর ছুটিতে গ্যাংটক থেকে মাত্র 15 কিলোমিটার দূরে নর্থ সিকিমের কাবি শহরে এক রাত কাটিয়ে আমরা গ্যাংটক থেকে মাঙ্গান যাওয়ার রাস্তায় ঘুরতে গেছিলাম টুমলং ও ফোডাং গ্রামের কাছে অফবিট নর্থ সিকিমে। ঝর্ণা, প্রাচীন মনস্ট্রি, সুন্দর ব্রিজ আর দারুণ সুন্দর রাস্তায় ঘেরা এই ট্রিপের খোঁজ নিয়েই আসছে ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্ট। ধসের কবলে নর্থ সিকিমের মাঙ্গান, চুমথাং, লাচেন, লাচুং সবই বন্ধ টুরিস্টদের জন্য। ওয়েস্ট সিকিম এক বছর আগেই গেছি, তাই আমাদের জন্য পথ খোলা ইস্ট সিকিমের। তবে গ্যাংটক থেকে ইস্ট সিকিম যাওয়ার আগে ভাবলাম নিরিবিলিতে 1 বা 2 দিন কাটিয়ে নেব কোথাও, তাই প্রথমে ছিলাম কান্যান ভ্যালিতে রংপো নদীর পাশে। এর পরের গন্তব্য ছিল অচেনা গ্যাংটকের সাইট সিইং করে নর্থ সিকিমের কাবি। তাশি ভিউ পয়েন্টের পাশ দিয়ে নর্থ সিকিম যাওয়ার রাস্তা ধরে প্রায় 15 কিলোমিটার গেলে কাবি শহরের কাছেই রয়েছে লুংচক নামের ঐতিহাসিক জায়গা। সেখানে স্বাক্ষরিত হয়েছিল ভুটিয়া ও সিকিমের আদি লেপচা জনজাতির এক ভ্রাতৃত্বের সন্ধি। তারপরে নামদুল রিসর্টের দুর্দান্ত আতিথেয়তা, ইনফিনিটি সুইমিং পুল আর খাওয়া দাওয়ায় মেতে উঠে পরের দিন সকালে উঠে গিয়েছিলাম কাছেই ফেনসাং মনাস্ট্রি দেখতে। ইনফিনিটি পুল সহ লাক্সারি নামদুল রিসর্টের গত পর্বের ভিডিওর সেই লিংক দিয়ে রাখলাম ডিসক্রিপশন বক্স ও আই বাটনে। অসম্ভব সুন্দর লাক্সারি নামদুল রিসর্টে এক রাত কাটিয়ে পরের দিন গেছিলাম উত্তর সিকিমের কিছু অচেনা জায়গা ঘুরে দেখতে। এই রাস্তায় প্রচুর টুরিস্ট নর্থ সিকিমের পথে আনাগোনা করলেও এই অচেনা টুরিস্ট স্পটগুলোতে খুব একটা পা পড়ে না তাদের, তাই আমরা বেছে নিলাম সেই জায়গাগুলোকে। মূল হাইওয়ে ছেড়ে ডান দিক নিয়ে উঠে যাওয়া খাড়া রাস্তা সবুজ জঙ্গল পেরিয়ে নিয়ে যাবে এই অসম্ভব সুন্দর মনাস্ট্রির একদম কাছে। মিস্টার গ্রেহাউন্ডকে গাছতলায় পার্ক করে ওপরে উঠলাম। সিকিমের অন্যতম প্রাচীন 1721 সালে তৈরি এই মনাস্ট্রির ভিতরে ঢুকলাম। পাথরের দেওয়াল ও বিশাল বড় বড় কাঠের জানলা দেখে বোঝা যায় যে খুবই প্রাচীন এই ফেনসাং মনাস্ট্রি। প্রাচীন মনাস্ট্রিটি আগুনে ধ্বংস হয়ে যাওয়ায় 1840 সালে পুনর্নির্মিত হয় এটি। দুঃখের বিষয় তখন দরজা বন্ধ ছিল, তাই আমরা এদিক ওদিক ঘুরতে থাকলাম। পাশেই প্রায় 300 বছরের পুরনো একটি কাঠ ও মাটি দিয়ে তৈরি লেপচাদের বাড়ি রয়েছে। এই চত্বর জুড়ে এক অপার্থিব নীরবতা ও শান্তি বিরাজমান। আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে আবার নিচে নেমে এলাম। হাইওয়ে ধরে এগিয়ে চললাম পরের গন্তব্যে। নর্থ সিকিম যাওয়ার এই রাস্তা সরু, তবে খুবই সুন্দর। জঙ্গল ঘেরা একের পর এক ব্রিজ পেরিয়ে চললাম।
তবে একের পর এক ঝর্ণা আর পাহাড়ের সৌন্দর্য আমাদের গতি বারবার স্তব্ধ করছিল। আবার দাঁড়িয়ে পড়লাম এক ঝর্ণার পাশে। আবার কিছুটা এগোতেই দূরে তুষার শৃঙ্গ দেখে থমকে দাঁড়ালাম। এবারের ট্রিপে এই প্রথম তুষার শৃঙ্গ দেখতে পেলাম। পৌঁছে গেছি টুমলং গ্রামে। গ্রামের এই হোমস্টে দেখে লোক সামলানো মুশকিল। আগে বুকিং করা না থাকলে এখানেই থেকে যেতাম একটা রাত। পৌঁছে গেলাম ফোডাং গ্রামে। আবার হাইওয়ে ছেড়ে খাড়া রাস্তা ধরে ওপরে যেতে হবে। আগেই সাবধান করে রাখছি, এই রাস্তা খুবই খাড়া, তাই অত্যন্ত দক্ষতার সাথেই গাড়ি চালাতে হবে। একটানা ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে গাড়ি টেনে নিয়ে চললাম এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে। পৌঁছে গেলাম ফোডাং মনাস্ট্রি। সিকিমের রাজার আমন্ত্রণে নবম বৌদ্ধ ধর্মগুরু এখানে এসে রুমটেক, ফোডাং ও রালাং মনাস্ট্রি নির্মাণ করান। মনাস্ট্রির মাঝেই রয়েছে এক বিশাল গাছ, যা এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। দূরে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর চারদিক ঘিরে রয়েছে সাদা পাহাড়ের চূড়া। অপূর্ব সুন্দর লাগছে এই চত্বরটি। প্রায় 260 জন বৌদ্ধ সাধু বসবাস করেন এখানে। দুপুরের দিকে আসায় এই মনাস্ট্রি ছিল বন্ধ, তাও এই শান্ত পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু বেরোতেই হলো, কারণ আজ আরো কয়েকটি জায়গা দেখে ফিরে যাব গ্যাংটকে। ফোডাং মনাস্ট্রি থেকে লাবরং মনাস্ট্রি যাওয়ার রাস্তা আরো বেশি খাড়া। এই রাস্তা ধরে আরো উপরের দিকে উঠলে পাহাড়ের একদম উপরে পড়বে লাবরং মনাস্ট্রি। এই মনাস্ট্রি খুবই প্রাচীন ও সমৃদ্ধশালী। এখানে একটি বিশাল বড় মিউজিয়াম আছে গৌতম বুদ্ধের নানা সময় ও নানা রকম রূপের মূর্তির কালেকশন নিয়ে। তাছাড়াও মুরাল, ছবি, প্রাচীন বই আরো অনেক কিছুই এখানে সংরক্ষিত রয়েছে। তথাকথিত টুরিস্ট খুব একটা এখানে আসেন না, আমাদের মতন কিছু ট্রাভেলার ঘুরতে আসেন এখানে। তাই আমাদের দেখেই এখানকার একজন বৌদ্ধ সাধু এগিয়ে এলেন, জানতে চাইলেন আমাদের গন্তব্য এবং কিভাবে এখানে এসে পৌঁছালাম। आपका नाम क्या है? উনি অতি আগ্রহ ভরে আমাদের উপরের তলায় নিয়ে চললেন, জানালেন বৌদ্ধ ধর্মের অনেক কথা এবং মনাস্ট্রির ইতিহাস ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। उस समय पर 500 रुपये था बोला। फिर इसको मूर्ति बनाने में सिर्फ 700 लगा बनाने के लिए। वो बनाने को जो मतलब बनाने वाला वो 700 है। और नेपाल से यहाँ तक लेकर आने में मतलब गाड़ी का भाड़ा वगैरह सब करके सिर्फ 900 रुपये ऐसे सुना था मैंने। अब उस समय का मूर्ति देखा जाएगा और इसकी जानकारी इतना ज़्यादा भी वो नहीं है, क्योंकि एक वो
गुरुजी था, उनने छोटे टाइम में, अभी तक वो थोड़ा पढ़ा, उनने एक लेटर जैसा मिला था, उसमें पढ़ा था। फिर वो भी अब वो छोटे टाइम में मिला था, वो कहाँ रख दिया, क्या कर गुम हो गया, तो इनके बारे में ज़्यादा यहाँ जानकारी नहीं है। এগুলো প্রায় 200 বছরের পুরনো পেন্টিংস, আর এই পিলারগুলো পুরো কাঠের বানানো, একদম অরিজিনাল। এখনকার মতন বা সিমেন্ট দিয়ে কোনো রেনোভেশন হয়নি। ওনারা আমাদের সব বুঝিয়ে দিচ্ছেন। 1843 সাল নাগাদ তৈরি হওয়া এই মনস্ট্রি সমকালীন সমস্ত কাঠের তৈরি মনস্ট্রির থেকে স্বতন্ত্র, কারণ অধিকাংশ কাঠের তৈরি মনস্ট্রি কোনো না কোনো সময় আগুনে পুড়ে ধ্বংস হয়ে পুনর্নির্মিত হয়, কিন্তু এটি এখনো 200 বছরের পুরনো কাঠ ও পাথর দিয়ে তৈরি সেই সময়ের শৈলী ধরে রেখেছে। 1978 সালে সিকিম সরকার মনস্ট্রির কিছু অংশ কাঠের পিলার ও কাঠামোগুলি স্টিল দিয়ে পরিবর্তন করে সংরক্ষণ করেছে এই ঐতিহাসিক দৃষ্টান্তকে। ফোডাং ও লাব্রাং মনস্ট্রির মাঝে তৈরি হচ্ছে মাইন্ড রোলিং নামে একটি মন্দির। এর স্থাপত্যশৈলী অনেকটাই আধুনিক। মনাস্ট্রির বাইরেটা রঙিন হলেও ভিতরের হল, বৌদ্ধ মূর্তি এবং বাইরেও অনেক কাজ তখনও বাকি ছিল। তাই বাইরে দাঁড়িয়ে কিছু ছবি তুলে ফিরে আসতে হলো। এর পাশেই প্রাচীন সিকিমের তৃতীয় রাজধানী রয়েছে, তবে আমাদের ফেরার সময় হয়ে আসায় এবং রাস্তা খুঁজে না পেয়ে আমরা তখন ফিরে চললাম। গ্যাংটকের দিকে ফিরে চলার এই রাস্তা অপূর্ব সুন্দর। এবার আমরা দাঁড়াবো 7 সিস্টার জলপ্রপাত দেখতে। এখানে ঝর্ণার ধারে গুটি কয়েক দোকান রয়েছে, তারা চা, কফি, ম্যাগি, পকোড়া ও আরো অনেক কিছু খাবার বানিয়ে থাকেন। ছোট দোকানে বসে আমরা পেঁয়াজি খাচ্ছি, চা খেয়েছিলাম, এরপরে আমরা 7 সিস্টার ফলস দেখবো। প্রচন্ড স্রোতে পাহাড়ের মাঝখান থেকে ঝরে পড়ছে জলধারা। পাশেই রয়েছে গৌতম বুদ্ধের একটি দেওয়াল চিত্র। জলের শব্দে মন মাতোয়ারা হয়ে উঠল আমাদের। আমরা এখন 7 সিস্টার ফলসে রয়েছি। উত্তর সিকিম যাওয়ার রাস্তায় বিশাল জলপ্রপাতটির দেখা মেলে, দারুণ। উত্তর সিকিমের মাঙ্গন যাওয়ার রাস্তায় এই জলপ্রপাত খুবই বিখ্যাত। সিজনে প্রচুর টুরিস্ট আসেন এখানে। এখন রাস্তা বন্ধ, তাই সেভাবে ভিড় নেই। ঝর্ণার একদম কাছে যাওয়ার উপায় নেই, কারণ কাজ হচ্ছে। হয়তো সেখানে কাছে যাওয়ার একটি সিঁড়ি বা প্ল্যাটফর্ম তৈরি হবে। এখানে স্ট্রাকচার বানানো হচ্ছে যাতে আরো কাছে গিয়ে ছবি তোলা যায়। দারুণ সুন্দর জায়গাটা। কিছু ছবি তো তুলতেই হবে এখানে।
সেভেন সিস্টার জলপ্রপাত দেখে একটু এগিয়ে এলাম বাগচা ব্রিজ দেখতে। দূরে পাহাড়ের সারির নিচে দেখা যাচ্ছে ব্রিজের একটা টুকরো। রং বেরঙের বৌদ্ধ পতাকায় সাজানো ব্রিজের এই সৌন্দর্যের জন্য প্রচুর টুরিস্ট তাদের বাইক, গাড়ি বা নিজেরাই দাঁড়িয়ে ছবি তোলেন এখানে। আমরাই বা বাদ যাই কেন? ব্রিজের এক পাশে গাড়ি রেখে মনের সুখে নিজেদের ছবি তুলতে থাকলাম। জায়গাটা খুবই সুন্দর। বিশেষ করে ব্রিজের পিছন দিকের এই জলধারার অংশটি। বেশ খানিকটা সময় কাটিয়ে ফিরতেই হলো। কাবি শহরকে বিদায় জানিয়ে ফিরলাম গ্যাংটকের দিকে। এই সেই নর্থ সিকিমের ব্রিজ যা পেরিয়ে কাল গেছিলাম অচেনা নর্থ সিকিমে ঘুরতে। এবার চলুন আমাদের সাথে শেষ পয়েন্টটাও ঘুরে দেখবেন। ফেরার পথে ট্রিপলিং ওয়েব সিরিজের সেই পোস্টার পয়েন্টের মন্দিরে আমরা দাঁড়ালাম। ডিএসএলআর ক্যামেরা, ট্রাইপড আর রিমোট দিয়ে প্রায় মিনিট 15 কসরত করে আমরা আমাদের পছন্দের মতন ছবিটা খুঁজে পেলাম। এবার আপনারাই না হয় কমেন্ট করে বলুন কোনটি সব থেকে সুন্দর হয়েছে। সেভাবে কোনো খাবারের দোকান চোখে না পড়ায় আমরা আমাদের গাড়িতেই সঙ্গে থাকা কিছু খাবার দিয়ে তখনকার মতো পেট ভরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে নামদুল রিসর্টে কিংবা গ্যাংটক ফিরে লাঞ্চ সেরে নিতে পারেন। গ্যাংটক ফিরতে সন্ধে হয়ে গেল। অষ্টমীর ভোগ বিতরণ হচ্ছে গ্যাংটক দুর্গাবাড়ি থেকে। কলকাতা থেকে এতটা দূরে অষ্টমীর খিচুড়ি ভোগ পাবো সে ভাবনা আমাদের স্বপ্নেও ছিল না। কাজু, কিশমিশ আর গোবিন্দভোগ চালের সুগন্ধে ভরপুর এই খিচুড়ির স্বাদ আমরা জীবনেও ভুলব না। পার্কিং সহ গ্যাংটকের বাজেট ফ্রেন্ডলি হোটেল, তাছাড়াও গ্যাংটকের বাকি রয়ে যাওয়ার সাইট সিইং আর স্পেশাল ফুড ব্লগের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। তাই ওয়েফেয়ারস ফুটপ্রিন্টকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পর্বটা ভালো লাগলে কমেন্ট করে সেটা জানাতে কিন্তু ভুলবেন না।